একজন ফিল্ম মেকারের চরিত্র, ঘটনাচক্রে বা কিছুটা ইচ্ছাকৃত নাম কৌশিক রাখা হয়েছে। এবং সে একজন ফিল্ম মেকার এবং সে একটা ডকিউ ফিকশন বানাচ্ছে। সেইটা নিয়ে তার জীবনে নানা রকমের অভিজ্ঞতা আসতে থাকে, যেটা কাজের জায়গা অতিক্রম করে তার একদম ব্যক্তিগত জীবনের গণ্ডির মধ্যে ঢুকে পড়ে। সেইটা খুবই বেদনাদায়ক, খুবই মর্মস্পর্শী। যখন এই কাহিনীটা আমাকে পরিচালক শোনান, এটা বুঝতে পেরেছিলাম যে আমি একটা অন্যরকম ভাবনা নিয়েও ছবি করতে এসেছি। এটা নট প্লেয়িং টু দ্য গ্যালারি, দর্শককে বিনোদনের জন্যে যে আমরা অনেক রকমের গিমিক ব্যবহার করি, নানা রকমের মজার জিনিস করি, নানা রকম ঘটনা করি, তার বাইরে এটা খুব পার্সোনাল স্পেস। আমি জিজ্ঞেস করিনি পরিচালককে যে তার জীবনের কোনো অভিজ্ঞতা থেকে এই ছবি কিনা, এতটাই প্রাইভেট এই জিনিসটা। আমি ওকে এই প্রশ্নটা করিনি, কিন্তু এটা বুঝেছিলাম যে ওরকম একটা ব্যক্তিগত স্পেসের গল্প বলতে চায়। কাজে সেই জন্য অভিজিৎকে বিশেষ করে আমি সাধুবাদ জানাবো এরকম একটা বিষয়কে বাছার জন্য। আমার একটি বিশেষ চরিত্র এই ছবিতে, সেটা আমি মন প্রাণ দিয়ে করার চেষ্টা করছি। এবং খুব পরিচিত একটা বাড়ি এটা। এই রাজবাড়িতে কাজ করতে আমি আগে অন্যান্য চরিত্র করেছি। এখানে আমি গিরিশ ঘোষ হয়েছি, এখানে আমি অন্য ক্যারেক্টার হয়েছি। কাজে বাড়িটার প্রত্যেকটা অলিগলি আমার চেনা। সেখানে সে একটা অন্য মানুষ, একটা অন্য চরিত্র হয়ে ওঠা। নিশ্চয়ই ফিল্ম মেকার বলে কিছু জিনিস হয়তো আমার কাছে একটু স্বাভাবিকভাবেই মানে আয়ত্তে আসছে, কিন্তু গল্পটা তো আমার জীবনের গল্প নয়, বা এই গল্পটা আমার পরিচিত গল্প নয়। সেটা একটা খুব নিজের কাছে একটা রহস্য উন্মোচন হচ্ছে। আশা করছি ছবিটা একটা অন্য মাত্রা নেবে, এবং প্রযোজককে ধন্যবাদ জানাবো। এর আজকের দ্বিতীয় ছবি এটা, এরকম একটা বিষয়কে প্রডিউস করতে উনি রাজি হয়েছেন এবং এর পাশে এসে দাঁড়িয়েছেন ফিল্ম মেকারের। কাজে এই জন্যে তাদের সাধুবাদ জানানো উচিত, এবং আমি খুব খুশি। এবং ও মন দিয়ে নিজের মতো করে ছবি বানাক। আমি চাই যে ও যেভাবে ভেবেছে ছবিটা, সেই ছবিটা একদম ও নিজের মতো করে যেন বানাতে পারে। দ্যাটস অল। অর্থাৎ যেহেতু আপনিও একজন চিত্র পরিচালক এবং আর একজন অন্য চিত্র পরিচালকের আন্ডারে কাজ করা, ঠিক আছে, সেই ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটাও যদি একটু দর্শক। এটা তো আমি যথেষ্ট অভ্যস্ত হয়ে গেছি এত ছবিতে কাজ করতে করতে। আমি অভিনয় করার সময় ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি বাড়িতে থাকে, তাই তাকে আমি নিয়ে আসতেই দিই না, এবং আমি কোনো কিছু বলিও না। কারণ দেখুন, একটা জিনিস আমি একরকমভাবে ভাববো, আপনি একরকমভাবে ভাববেন, অন্য একজন পরিচালক আরেকভাবে ভাববে। যেরকম একটা কবিতাকে 10 ভাবে ইন্টারপ্রেট করা যায়, ঠিক তেমনি ওর যেটা মাথায় ভাবনা আছে অভিজিতের, সেটা যেন ও নিজে প্রকাশ করতে পারে। সেখানে আমি কখনো ইন্টারফেয়ার করি না। অভিনেতা হিসেবে যেটুকুনি আমার চরিত্রের জন্য কোনো সাজেশন থাকে, সেটুকুনি আমি ওকে জিজ্ঞেস করি যে এটা করবো কি না। যখন সম্মতি দেয় করি, যখন দেয় না তখন করি না। কিন্তু তার বাইরে টেকনিক্যাল দিক থেকে, ডিরেক্টোরিয়াল দিক থেকে আমি কখনো ইন্টারফেয়ার করি না, এবং আমি সেটা লক্ষ্যও রাখি না। আমি একটা শটও সারা ছবিতে কখনো মনিটরে গিয়ে দেখি না। তাই আমি জাস্ট কাট অফ। আমি আমার পারফর্মটুকু করি, এবং আমি নিজের জায়গা কোথায়, যে টেকনিক্যাল নলেজটুকু আমার রয়েছে, সেটা আমাকে কাজটা করতে সাহায্য করে। ডিরেক্টোরিয়াল যে টেকনিক্যাল নলেজ, সেটা আমাকে অভিনয় করতে সাহায্য করে। সেইটা অন্য পরিচালকের বেনিফিট হয়। তারা আমাকে 10 বার বোঝাতে হয় না একটা জিনিস আমি যখন করি, সেটা আমি করে ফেলতে পারলাম সেই জিনিসটা। কিন্তু তার ডিরেক্টোরিয়াল স্পেসে আমি কখনো ঢুকি না। কাজে আমি চাই ও ওর মতো করে করুক, ভালো হোক মন্দ হোক, সব ওর দায়িত্বে হোক। এবং শুভ নববর্ষ আপনাদের সবাইকে, আমার দর্শককে। সবার নতুন বছর যেন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, প্রচুর মজায় থাকুন, আনন্দে থাকুন, আর শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও ভালো থাকুন। তো আজকে যে সিনেমার শুটিংটা চলছে, তো এই সিনেমাতে আপনার চরিত্রটা যদি দর্শকদের সামনে একটু তুলে ধরেন। আহ, এই সিনেমার প্রথমত নাম আশা করছি দর্শকরা জানেন, অস্তরাগ। আমাদের অভিজিৎ দা ডিরেক্ট করছেন, অ্যান্ড এখানে আমার চরিত্রের নাম হচ্ছে, কোনটা বলবো, দুটো নাম রয়েছে। দর্শক প্রথমে আমায় যে নামে চিনতে পারবে সেটাই বলি, শেলি। অ্যান্ড শেলির বাকি কি নাম রয়েছে না রয়েছে সেটা তো গল্পের টুইস্টের মধ্যে আপনারা জানতে পারবেন। খুব সিম্পল একটা গ্রামের মেয়ে, যে কোনোদিনও একা কোনো স্বপ্ন পূরণ করতে পারবে বা তার স্বপ্নের আলাদা করে কোনো অস্তিত্ব রয়েছে সেটা কখনো ভাবেনি। সে ভেবেছিল সে যেখানে বড় হয়েছে সেখানেই হয়তো তোর বাকিটা জীবন কেটে যাবে। কিন্তু জীবনের চক্র যা হয়, নানানভাবে ওঠা পড়া সবকিছুর মাঝখান দিয়ে তো মানুষের জীবন কাটে, গ্রো হয় মানুষ। তেমনই একটা চক্রে পা দিয়ে শেলি আসে কলকাতায়। কলকাতায় এসে কোথায় পৌঁছায়, কি কি হয় তার জীবনে, সেটা হয়তো
আমি এই মোমেন্টে দর্শককে বলবো না, কিন্তু এটা এমনই একটা বাস্তব যেটা আমরা হয়তো অনেকেই জানি। এমন অনেক মেয়েরা রয়েছে যারা নিজেদের স্বপ্ন পূরণের আশায় হয়তো শহরে চলে আসে, কিন্তু তারপর সেই শহর তাকে কখন কিভাবে গ্রাস করে নেয় সে কিন্তু জানে না। সে কোনটা ঠিক কোনটা ভুল অজান্তেই পা দিয়ে দেয় এই শহরের জালে। তো বলতেই পারেন, বুঝতেই পারছেন, এমন একটা গল্প যেখানে একটা গ্রামের মেয়ে, আরেকটু বলে দিই, উঠে এসে চলে আসে এমন একটা জায়গায় যেখানে তাকে দেহ ব্যবসা করে খেতে হয়। কোনো আইডিয়া ছিল না সেই মেয়েটির। সে কিভাবে সেখানে সার্ভাইভ করবে, কিভাবে বাকি দিনগুলো কাটবে, কিভাবে তার জীবনে পরিবর্তন আসবে, কিভাবে মানুষ তাকে আশ্বাস দেবে, প্রত্যেকবার স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্নের পরিণাম কি হবে সেগুলো জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের ছবিতে, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের কাছে। কিন্তু তার আগে আমাদের কাজটা কমপ্লিট করে নিতে হবে, আমাদের এখন শুটিং চলছে। এটা অ্যাকচুয়ালি একটু যারা একটা ব্রথেল এরিয়ার গল্প আর কি। সেখানে একজন, আমি একটু সিনিয়র কেউ, আহ, যারা, আমার ক্যারেক্টারটার লাইন আপটা এরকম যে সাধারণত আমরা সো কল্ড এখানকার সিনিয়রদের মাসি বলি বা এরকম বলি, তারা খুব অত্যাচারী হয়, তারা খুব নৃশংস হয়। আমার ক্যারেক্টারটা সম্পূর্ণই আলাদা। এখানে আমাকে নতুন মা বলে সবাই। নতুন যারা আসে বা যাদেরকে বাধ্য হয় যারা আসতে বা যাদেরকে আনা হয়, আমি তাদের সাথে মিসবিহেভ করি না, তাদের প্রতি সহানুভূতিশীল। এবং এই যে একটা পেশা, এই পেশাটাকে তো কেউ স্বেচ্ছায় নেয় না। পৃথিবীর সব পেশা স্বেচ্ছায় নিলেও এই পেশাটা মনে হয় না কেউ স্বেচ্ছায় নেয়। তার তার প্রতি আমার যথেষ্ট সহমর্মিতার সঙ্গে আমি সেটাকে হ্যান্ডেল করি, এই আর কি। দিদি মানে এছাড়াও সেই তো পেশার একজন বস হলে যা হয়, তার মানে যারা নিচে আছে তাদের প্রতি একটা সহানুভূতিশীল হওয়াটা মানে আমার এই চরিত্রটার বিশেষ একটা গুণ। এর আগেও তো অনেক ধরনের চরিত্র তুমি করেছো দিদি, তো সেক্ষেত্রে এই চরিত্রটা করতে গিয়ে তোমার কিরকম চ্যালেঞ্জিং অনুভব হচ্ছে? চ্যালেঞ্জিং নিশ্চয়ই আছে, কারণ রিসেন্টলি আমাকে তো সব বেশিরভাগ লোকই মানে যে ধরনের চরিত্রে দেখে সারাক্ষণ হয়তো উম, মানে পজিটিভ ক্যারেক্টারই বেশি দেখে, কিন্তু ওই কান্নাকাটি হেন তেন। এখানেও কান্নাকাটি আছে, কিন্তু একটা প্রতিবাদীও আছে। এই মুখ্য চরিত্র এখানে যে মানে একজন পরিচালক, আমি তার প্রাক্তন প্রেমিকা। উনি এই পাড়ার ওপর ছবি করতে এসে আমাকে নতুন করে আবিষ্কার করেন এবং আমি তার কাজে সাহায্য করি পরোক্ষভাবে। এইটুকুই গল্পটা থাক, তারপরে বাকিটা লোকে ছবি দেখলে বুঝতে পারবে। যাচ্ছি। দাদা প্রথমে শুভ নববর্ষের শুভকামনা। শুভ তো নববর্ষ। এই যে সিনেমাটাতে তুমি অভিনয়টা করছো, তো এটার এই সিনেমাটাতে তুমি কোন চরিত্রটা পালন করছো? এই চরিত্রের নাম হলো চাঙ্কু। বেসিক্যালি থার্ড জেন্ডার। ছোটোবেলায় যখন জানা যায় যে এ স্বাভাবিক মানুষ নয় আর কি, ছেলেও নয় মেয়েও নয়, থার্ড জেন্ডার, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং কোনোভাবে সে রেড লাইট এরিয়ায় চলে আসে। সেভাবেই তার জীবন শুরু হয়। তো দাদা এর আগেও তোমাকে অনেক ধরনের চরিত্র করতে দেখা গেছে এবং তোমার মুখ থেকে শুনতে পেলাম যে এটা একটু থার্ড জেন্ডারের উপরে তুমি চরিত্র করছো। তো সেক্ষেত্রে কি ডিফারেন্সিয়েশন মনে হচ্ছে? ডিফারেন্স তো বটেই। এরা যখনই মানে তৃতীয় জেন্ডারের, থার্ড জেন্ডারের একটা ব্যাপার আছে, তখন তার মধ্যে সাইকোলজিটাও চেঞ্জ হয়। এবং যেহেতু সাধারণ মানুষের মানে এখনও তো সমাজ সেভাবে অ্যাকসেপ্ট করে না, তাকে ছোটো থেকেই বিদ্রূপ, নানা প্রতিকূলতার মধ্যে তাকে বড় হতে হয়। ফলে প্রথম থেকেই মানসিক মেন্টালি একটা চাপের মধ্যেই তারা বড় হয়। তো তাদের মধ্যে যে মানে বেসিক্যালি মানুষের তো ইমোশন তো সবই একই হয়। আর সেও দুঃখ পায়, সেও আনন্দ পায়। ফলে মানুষকে আরও বেশি বুঝতে হবে যে মানে এরা আলাদা কিছু নয়, এরা আমাদের মতনই একজন মানুষ। কোনো একটি মানে জেন্ডারটা হয়তো কোনোভাবে আলাদা হয়েছে, কিন্তু বাকি তো মানুষ। সেই মানুষের মানবিকতা দিয়েই সেই মানুষগুলোকে দেখা উচিত। এটাই মনে হয়। মানে আমাদের তো এই স্টোরিটা ঠিক ওইভাবে আমরা ডিভাইড করতে পারবো না। প্রথম বিষয়বস্তু এটাও একটা ভালোবাসার ছবি। এবং এই ভালোবাসার ছবিটা কেমন, যে আমরা ভালোবাসাটাকে কিভাবে ইউটিলাইজ করছি। এখানে ভালোবাসাকে ইউটিলাইজেশনের একটা বিষয় দেখা হয়েছে। যে আমরা জানি
তিনটে বিষয়ে আমরা এখানে ফোকাস করছি। এক হচ্ছে যে আমরা যে কোনো একটা রেড লাইট এলাকাতে গিয়ে আমরা ফোকাস করি সেই মেয়েগুলোকে, তাদেরকে বলি প্রস। কিন্তু এখানে সত্যি কি তাই? তা না, তাদেরকে ফোকাস করছে। কিন্তু এখানে কারা কাদের জন্য প্রস হয়, কোন কোন সমাজের কোন কোন পরিপ্রেক্ষিতে কারা কারা এখানে আসে, কেন আসে, কিভাবে আসছে, এই বিষয়টাও আমরা এখানে দেখাচ্ছি। প্লাস যে ভালোবাসার বিষয়টা বললাম, যেখানে আপনি দেখতে পাবেন যে কেউ ভালোবাসা পাওয়ার জন্য সে ছোটোবেলায়, যেখানে আমাদের কৌশিকাগুলির ছোটোবেলার কাজ ডিরেক্টর হিসেবে কাজ করছে, পরবর্তীকালে ডিরেক্টর হয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে সেই আমরা মানে যারা আজকে প্রফেশনাল ডিরেক্টর, তাদের অনেক কথাই তারা প্রকাশ করতে পারে না। হয়তো কোনো একটা মানুষকে পেয়ে তাকে বিশ্বাস করতে পারে, তাকে ট্রাস্ট করতে পারে, সে ট্রাস্টের পরে সে তখন তার কথাগুলো বলে, যে এরকম একটা জায়গায় সে ডকুমেন্টারি করতে এসে সে তার ভালোবাসাকে খুঁজে পায়, এবং এই ভালোবাসা খুঁজে পাওয়ার পরে তখন যখন সে মনে করে যে আমি তাকে নিয়ে একটা ছবি করবো, তখন বলছে না, এটা আমার তো শরীরটা অনেক দিনই বিক্রি করে দিয়েছে, কিন্তু যেটা আমার নিজস্ব একান্ত নিজের, সেটাকে আমি বিক্রি করতে চাই না, সেটা আমারই থাক। পরবর্তীকালে যখন বলে তুমি এই ডকুমেন্টারি এইসব করছো, তুমি তো ভালো ছবি বই বানাও, ছবি করো, তাহলে সেগুলো কেন করছো না? তখন বলছে দেখো, ভালো ছবি করার জন্য ভালো স্টোরি দরকার, যে স্টোরিটা দর্শক হলে গিয়ে দেখবে, যেন মনে হয় যেন তার কথাগুলো আজকে বলছে সেই ছবিতে। তখন বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই, একটা ভালো স্টোরি দরকার, তুমি এক কাজ করো, তুমি তোমাকে একজনের পাঠাচ্ছি, তুমি যাও, ওর নাম শিউলি। আবার এখানে আমরা দেখছি যখন শিউলির ঘটনাটা, যে সে একটা গ্রামের মানুষ, আমরা পুরুলিয়া দেখব, তাকে সেই ভালোবাসার সময়ে দুর্গাপুজোও দেখব, যে আমরা সেই 5টা দিনের মধ্যে তাকে রীতিমতন স্বপ্ন দেখানো হয়, ড্রিম, তার মধ্যে একটা ফিল ঢোকানো, যে তোমারও একটা নিজের ঘর হবে, তুমি কি চাও না সেটা? কারণ সে যাদের কাছে মানুষ হচ্ছে, সে মামা আর মামা ভালোবাসলেও মামি চিন্তা করছে তার নামের সম্পত্তি যদি সে পরবর্তীকালে চায়, তাহলে তাকে আগে কি করে বিক্রি করে দেবো, তাকে আগে কোথায় পাঠিয়ে দেবো। সেখান থেকে আরিয়ান ভৌমিক যে ক্যারেক্টারটা করছে, ওখানে আমরা দেখবো যে ও ফটোগ্রাফার, নেচারের ছবি তুলতে যায় বিভিন্ন, তখন ও ওখানে ওর সঙ্গে ভালোবাসার সেই জায়গাটা তৈরি করে ওকে বিশ্বাস করায় যে হ্যাঁ তোমাকেই আমি ভালোবাসি, আলটিমেট সে এখানে বিক্রি করে দেয়। কতদিনের শুট টোটাল চলছে? এটা মোটামুটি আমাদের 12-13 দিনের শ্যুট চলছে। 12-13 দিনের shoot। তো কোথায় কোথায় শুট? আমাদের এখন বেলগাছিয়া চলছে, আর ওদিকে আমাদের হয়েছে নলবন 2-1, ওটাও হয়েছে, আর আপনার কুমোরটুলিতে একদিন করেছি, আর হচ্ছে পুরুলিয়া। আর প্রত্যেকটা সিনেমায় তো আজকাল গান ছাড়া তো চলে না, তো সেক্ষেত্রে এখানে কি গানের কোনো ধরনের জায়গা আছে? হ্যাঁ, এখানে গানের জায়গা আছে। আমরা একটা দেখব, মানে আরিয়ান এবং শ্রীমা যে ক্যারেক্টার দুটো করছে, তাদের ওই জায়গাটা লাভটাকে একটু কংক্রিট করতে, ওখানে একটা আমি প্লাস ফরওয়ার্ড রেখেছি, যে কটি কটি গান রেখেছেন? গান আছে 4টে। 4টি গান। তো এখানে কে গান করছেন, মহিলা বা পুরুষ হিসাবে সঙ্গীত শিল্পী? সঙ্গীত শিল্পী আমরা এখনো খুব বেশি সিলেক্ট করিনি, ইচ্ছে অনেক কিছুই ছিল, তা আমরা মোটামুটি একটা গাইড ট্র্যাক তৈরি করে নিয়েছি, তারপরে আমরা সিলেক্ট করে নেবো যে আমরা কাকে কাকে রাখবো, কারণ সেরকম লিপে নেই, একটা গানই আমরা যাব, সেটা গাইডটাকে পেয়ে যাচ্ছি, এবার দেখা যাক। একজন পরিচালক হিসেবে এটা কি আপনার কত নম্বর ছবি? আমার অ্যাকচুয়ালি যদি বলি, আমার ফার্স্ট ছবি আমি করেছিলাম, সেটা আমি পাউলিকে নিয়ে করেছিলাম, 3 পুরুষ 1 নারী। ভাগ্যক্রম আমাদের অনেক কিছুই ঘটে, যেটা রিলিজ হয়নি, তা সেই হিসাবে বলতে গেলে আমার প্রথম ছবি। সেই হিসাবে আমার খুব মানে ইটস অ্যান প্রাউড মোমেন্ট ফর RDS Cinematica as a producer of it. I would really appreciate this story because it has a very depth and emotionally will connect to the audience. I'm sure of it if audience likes it. তো এই সিনেমাটার বাজেট কি আছে? বাজেটটা আমাদের খুবই কম আপাতত, স্টিল উই আর ট্রাইং টু গেট ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই সিনেমাটা আমি অ্যাসোসিয়েট প্রযোজক হিসেবে আছি। ছবিটা পরিচালনা করছেন অভিজিৎ বিশ্বাস। রোহিত আমার ছোট ভাই, এটা ওর ফার্স্ট ছবি।